স্পিকার, আমি তো হেফাজত ইসলাম নিয়ে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, হেফাজত ইসলামের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। স্পিকার, আমি দেখলাম আলামা শফি সাহেব 90 বছর বয়স, হেলিকপ্টার করে কোথায় গিয়েছেন? বড় নিউজ পেপারে চলে আসলো আলামা শফি সাহেব হেলিকপ্টারে গিয়েছেন। কোথায় টাকা পেল? আমাদের তোফায়েল আহমেদ সাহেব গত 4 বছরে 40 বার ভোলাতে হেলিকপ্টারে গিয়েছেন। এই ব্যাপারে কিন্তু কেউ প্রশ্ন করলেন না। আমি মনে করি মাননীয় স্পিকার, আপনারা আমাকে একটু মাফ করবেন, আপনারা আমাদের ঐক্যতাও আমি একটু কথা বলে নিই। মাননীয় স্পিকার, গত 30 বছর গণতন্ত্রের নামে ক্ষমতার লড়াইয়ে আমরা যেই পরিমাণ গাড়ি ভেঙেছি, আপনারা যেই পরিমাণ গাড়ি ভেঙেছেন, 1 বছরে জাপান এত গাড়ি বানায় না। যত সরকারি সম্পত্তি আমরা আপনারা নষ্ট করেছি, ওই দিয়ে 2টা পদ্মা ব্রিজ বানানো যেত। আমরা যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙি, সেটা সহিংস আন্দোলন। আপনারা জয় বাংলা বলে গাড়ি ভাঙলে সহিংস আন্দোলন। আল্লাহু আকবার বলে হেফাজত যদি গাড়ি ভাঙে, তাহলে তারা জঙ্গি হয়ে যায়। এইটা কি ধরনের কথা? মাননীয় স্পিকার, জঙ্গি কেন বলছি? জঙ্গি ইজ আ ভেরি ডেঞ্জারাস টার্ম। আমরা যখন এখানে লোকাল পলিটিক্সের জন্য জঙ্গি বলি, বিদেশে আমাদের ভাবমূর্তি সাংঘাতিক ভাবে নষ্ট হয়। আওয়ামী লীগ সরকারই তো সবচেয়ে বেশি ক্রেডিট নেয় যে আমরা জঙ্গি থামিয়ে দিয়েছি। আওয়ামী লীগ সরকারই যদি সবচেয়ে বেশি জঙ্গি বেড়ে যায়, তাহলে আওয়ামী লীগের রেপুটেশন প্রবলেম। হেফাজত ইসলাম নিয়ে আরেকটা কথা বলছি। আওয়ামী লীগের যে পলিটিক্যাল ক্রাইসিস যেটা দেখা গিয়েছে, হেফাজত ইসলাম আসলো কেন? মাননীয় স্পিকার, হেফাজত ইসলাম কিন্তু আসেনি যখন আমরা বিভিন্ন জায়গায় মডেল লাইসেন্স দেই, যখন আমরা সিনেমা হল ওপেনিং এ মিলাদ দেই, যখন আমরা ব্যাংক ওপেন করি মিলাদ দিয়ে, তখন কিন্তু হেফাজত আসবে। হেফাজত ইসলাম এসেছে যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন, তাকে নিয়ে কটাক্ষ করা হয়েছে। কোথায় হয়েছে? গণজাগরণ মঞ্চে। আমি পার্টিকুলার বলছি, কিছু অ্যান্টি ইসলাম ব্লগার, নাস্তিক হতেই পারে, এটা যার গণতান্ত্রিক ব্যাপার, কিন্তু অ্যান্টি ইসলাম কিছু ব্লগার সেই সময়টা বিচার করলেই তো পারতো। সেই সময় বিচার করেনি কেন? সেই সময় বিচার না করে কি নাম দেওয়া হয়েছে? এরা জঙ্গি, এরা হেফাজতে জামাত, এদের সাথে কথা বলা যাবে না। তো জঙ্গি হলে এদের সাথে মিটিং হচ্ছে কেন? জঙ্গি যদি হয়, এরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছেন কেন? জঙ্গি যদি হয়, এখানে মন্ত্রীরা যে আলামা শফি সাহেবের সাথে দেখা করছেন কেন? আসল কথাটা সেটা না। আসল কথা হলো রাজীবকে নিয়ে। রাজীব যিনি মারা গিয়েছিলেন, আই উইল নট গো, আমি বলবো না রাজীব অ্যান্টি মুসলিম, নাস্তিক, কি ছিল না ছিল, কিন্তু দেয়ার ওয়াজ আ কন্ট্রোভার্সি বিকজ 886/2012 রিট পিটিশনে সেই থাবা বাবা নিয়ে কথা ছিল। আমার দেশের মাহমুদুর রহমান সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে, যদি কি কারণে অ্যারেস্ট করা হয়েছে সেটা আমি পরে আসছি, বাট এটাকে তো কেউ কোনোদিন মানা করেনি যে না এটা মিথ্যা কথা। হ্যাঁ, সরকারের তরফ থেকে অনেকে মিডিয়াতে বলেছেন যে না, কি করা হয়েছে, এটাকে নতুন করে বানানো হয়েছে, এটা আসলে এরকম ছিল না। আসলে ব্যাপারটা কি, যদি নতুন করেই বানানো হয়, থাবা বাবা যদি আসলে রাজীবের না হয়ে থাকে, তাহলে ওটা কেন সত্য হবে যে ওই 4 জন যারা মার্ডার করলো তারা ওই থাবা বাবা পরে রাজীবকে মার্ডার করলো? তার মানে থাবা বাবা আগেই ছিল। আওয়ামী লীগের টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে। এই অ্যান্টি ইসলাম লোককে আওয়ামী লীগ এখানে শোক প্রস্তাব দিয়ে আওয়ামী লীগ জাতীয় বীর বানিয়েছে, এবং বাংলাদেশে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করেছে তাকে এই পার্লামেন্টে জাতীয় বীরের মর্যাদা দিয়েছে। অ্যাজ ইফ মন্ত্রীরা শার্লক হোমস, কেউ মারা যাওয়ার 1 ঘন্টার মধ্যে যে মন্ত্রীরা বলে দিচ্ছে এটা এ মেরেছে, এটা ও মেরেছে। তো জামাত ইসলামী যে খুব, শিবির যে খুব ভালো, আমি তা বলছি না, কিন্তু শিবির যদি মেরে থাকে, আমার কথা হলো, এবং এতে যদি জামাত ইসলামী রাজনীতি না করতে পারে, তাহলে বিশ্বজিৎ মারা যাওয়ার পর ছাত্রলীগ কিভাবে রাজনীতি করে বাংলাদেশে? আমার প্রশ্ন সেটা। মাননীয় স্পিকার, তো যা বললাম, তো হেফাজত ইসলাম নিয়ে যে কথা বলা হয়, হেফাজত ইসলামকে তারপর যখন হেফাজতের অস্তিত্বকে সহ্য করা হলো, তখন শেষমেশ কি করা হলো? বলা হলো, একদিকে বলা হলো হেফাজতের সাথে নেগোসিয়েশন হবে, আরেকদিকে প্রপাগান্ডা, হেফাজত নাকি নারীদেরকে ভিতরে ঢুকিয়ে নিয়ে যাবে, একদম ঘরে ঢুকিয়ে দিবে। এবং সেকেন্ড কথাটা হলো হেফাজত স্বাধীনতার চেতনার বিরোধী। মানে স্পিকার, হেফাজতের অনেক ধারা আছে যেখানে বলা হয় বাইতুল মুকাররমে মসজিদে নামাজ পড়তে হবে, এটার সাথে স্বাধীনতার কি সম্পর্ক? আলেম ওলামাদের ছেড়ে দিতে হবে, এটার সাথে স্বাধীনতার কি সম্পর্ক? মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তো প্রেস কনফারেন্স করে বলেছেন, উইচ ওয়াজ ভেরি রাইট, যে জামাত মানি, রাজাকার মানি, দাড়িয়া টুপি না। তো সেটা যদি হেফাজত বলে থাকে, সেটার সাথে কি সম্পর্ক? আমার কথা, যে মুসলমান যদি কোনোভাবেও নারীকে আন্ডারমাইন করার চেষ্টা করে, সেটা ইসলামে বিশ্বাস করে না, কারণ ইসলামী একমাত্র ধর্ম যে নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। মাননীয় স্পিকার, সরকারের দুর্নীতি নিয়ে একটা কথা বলি। শেয়ার মার্কেট নিয়ে কথা বলে, আসলে শেয়ার মার্কেট নিয়ে কথা বলে
আগেও কথা বলেছি, এখনো বলছি, আমাদের অর্থমন্ত্রী সাহেব যদি থাকতেন তিনিও বলতেন, তিনি নিজেই বলে দিয়েছেন শেয়ার মার্কেট মাফিয়াদের হাতে। ইব্রাহিম খালেদ সাহেবের রিপোর্ট এসেছে, সালমান রহমান সহ যাদের নাম এসেছে, আমার দুঃখ একটা বার তাদেরকে ধরা হলো না, একটা বার জিজ্ঞেস করা হলো না। তারা যদি বেকসুর হয় তাদেরকে খালাস করে দেন, কিন্তু যেভাবে মিডল ক্লাস ফ্যামিলি ধ্বংস করা হয়েছে শেয়ার মার্কেট দিয়ে, মাননীয় স্পিকার, এই বাংলাদেশের মানুষ কোনোদিনও ক্ষমা করবে না মাননীয় স্পিকার। পাওয়ার সেক্টর একটা কথা বলি মাননীয় স্পিকার, পাওয়ার সেক্টরে আগে বলেছিলাম সামিট গ্রুপের কথা, বিদ্যুৎ খাতের শাহেনশাহ আজিজ খান, শাহেনশাহ বাদ দিলাম, এখন আসছে মাননীয় স্পিকার বিদ্যুৎ খাতের বাদশাহ। মাননীয় স্পিকার, এই বাদশাহ কেউ না, আপনারা যখন শুনতেন শুধুমাত্র পদ্মা সেতুতে আবুল হোসেনের নাম, আবুল হোসেন সাহেব ইজ দ্য বিগেস্ট প্লেয়ার ইন পাওয়ার সেক্টর। মাননীয় স্পিকার, আমি আপনাকে বলছি 2009 সালে, আপনি শুনে মাননীয় স্পিকার, 2009 সালে সিলেটে 150 মেগাওয়াট, হি ওয়াজ দ্য সিঙ্গেল বিডার, একাই, আর কেউ করতে পারবে না। 2010 সালে সিরাজগঞ্জ 150 মেগাওয়াট, সিএমসি একাই করবে, আর কাউকে করতে দিবে না। 2012 সালে 300 মেগাওয়াট, ঘোড়াশাল একাই করবে, নিজে বসে অন্য সবাইকে ডিসকোয়ালিফাই করবে। ফাইনালি 335 সিদ্ধিরগঞ্জ। এটা শুনলে তো অবাক হবেন মাননীয় স্পিকার, ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিবে না, সরকার 194 মিলিয়ন পাম্পিং করছে শুধুমাত্র আবুল হোসেন সাহেব যাতে বড় লোক হয়। আর ইনি নাকি আবুল হোসেন সাহেব নাকি বাংলাদেশের সবচেয়ে অনেস্ট ম্যান মাননীয় স্পিকার। আসেন মাননীয় স্পিকার, আপনি কিন্তু ব্যাংকিং সেক্টরের কথা বলি। ব্যাংকিং সেক্টরে তো না স্পিকার, পদ্মা ব্রিজ যদি কোনোদিন হয় মাননীয় স্পিকার, আমি মনে করি আওয়ামী লীগ সরকারের আবুল হোসেন সাহেবের নামেই পদ্মা ব্রিজটা দিয়ে দেওয়া উচিত, যাতে সারা জীবনে এই জিনিসটা থাকে মাননীয় স্পিকার। আমি তো ব্যাংকিং সেক্টরে মাননীয় স্পিকার আপনার সাথে কথা বলি। আমাদের অর্থমন্ত্রী সাহেব ব্যাংকিং সেক্টরকে, বাংলাদেশ ব্যাংক ডিভিশনকে মন্ত্রণালয়ের মধ্যে এনে মানে ধ্বংস করে দিয়েছে, ব্যাড লোন যাকে বলে। আমি মাননীয় অর্থমন্ত্রী সাহেব যে বলেছিলেন যে হলমার্ক কোনো ব্যাপার না, অ্যাকচুয়ালি হি ওয়াজ রাইট, হলমার্ক আসলে কোনো ব্যাপার না, বিকজ এরকম আরো ঘটনা আছে। নতুন একটা নাম দিচ্ছি মাননীয় স্পিকার, বেসিক ব্যাংক, আমার কথা না, নিউ এজ পত্রিকায় আছে, এই যে এসিসি বেসিক ব্যাংক 6000 কোটি টাকা লোপাট, চেয়ারম্যানের নাম শেখ বাচ্চু, না এটা অরিজিনাল শেখ না, এটা ডিজিটাল, নতুন আসছে মাননীয় স্পিকার, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আসছে। 3500 কোটি টাকা নিজের ভাইয়ের নামে 720 কোটি টাকা নিয়ে গিয়েছেন। আমার সময় কম, নাহলে আমি আপনাকে কোম্পানির সব নাম বলতাম। এসিসি বলেছেন ইনভেস্টিগেশন হয়েছেন, বাট ফর সাম রিজন ট্রুথ নেভার কেম আউট মাননীয় স্পিকার। 3500 কোটি টাকা। আমি মিডিয়াকে অনুরোধ করব, আপনি ইনভেস্টিগেশন করেন, হলমার্ক ধরা হবে, আর এই বেসিক ব্যাংক ধরা হবে না, তা হয় না মাননীয় স্পিকার।